পারস্য উপসাগরের নীল জলরাশি আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে যা ঘটে চলেছে তা জানলে যে কারো পিঠে ঠান্ডা স্রোত বয়ে যাবে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোর একটি, আজ পরিণত হয়েছে দুই পরাশক্তির মধ্যে একটি নীরব দাবা খেলার বোর্ডে। আর এই দাবা খেলায় প্রতিটি চাল এমনভাবে দেয়া হচ্ছে যেন একটু এদিক ওদিক হলেই পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেটি দেখে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা একটু থেমে গেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে ইরানের উপকূলীয় এলাকা থেকে একের পর এক মিসাইল বোট সমুদ্রে নামানো হচ্ছে। সংখ্যাটা নেহায়েত কম নয়। একসঙ্গে প্রায় 56টি নতুন মিসাইল বোট পানিতে ভাসিয়ে দিয়েছে ইরান। এই বোটগুলো সাধারণ কোনো টহল নৌকা নয়। প্রতিটিতে বসানো হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জের এন্টিশিপ মিসাইল, যার নাম আবু মাহদি। প্রতিটি বোটে কমপক্ষে 2টি করে এই মিসাইল বহন করার সক্ষমতা রয়েছে। মানে হিসাবটা সোজা, রাতারাতি হরমুজ প্রণালীতে 100 থেকে 150টি নতুন এন্টিশিপ মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় যুক্ত হয়ে গেল। এখানে থামুন একটু, ভাবুন এই মিসাইলগুলোর রেঞ্জ কত? 1000 থেকে 1500 কিলোমিটার। মানে আরব সাগরের যে কোনো প্রান্ত থেকে শুরু করে পারস্য উপসাগরের গভীর পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধ জাহাজ এই মিসাইলের আওতায়। একটি ছোট্ট মিসাইল বোট যেটাকে রাডারে ধরাই কঠিন, সেটা থেকে ছুটে আসবে একটা মিসাইল যা বিলিয়ন ডলারের একটা ডেস্ট্রয়ারকে সমুদ্রের তলে পাঠিয়ে দিতে পারে। এটাই হলো ইরানের কৌশল, সস্তায় মারাত্মক ক্ষতি করার সক্ষমতা তৈরি করা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আসল সাসপেন্সের শুরু। যুক্তরাষ্ট্রও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আল মায়াদিন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্বয়ং যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার রিপোর্ট থেকে যা উঠে আসছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। শুধুমাত্র ইরানকে লক্ষ্য করে ওয়াশিংটন ইতিমধ্যেই ইরানের উপকূলের কাছাকাছি কমপক্ষে 16টি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। 16টি! এই সংখ্যাটা যুক্তরাষ্ট্রের মোট নৌ সক্ষমতার একটি বিশাল অংশ। একটি দেশকে টার্গেট করে এত সংখ্যক ডেস্ট্রয়ার এক জায়গায় জমায়েত করা, এটা সাধারণ কোনো সামরিক মহড়া নয়, এটা যুদ্ধের প্রস্তুতি। শুধু ডেস্ট্রয়ার নয়, 2টি বিশাল আকৃতির বিমানবাহী রণতরী সেখানে অবস্থান করছে। প্রতিটি রণতরীতে প্রায় 40টি করে যুদ্ধবিমান রয়েছে। মানে শুধু এই 2টি রণতরী থেকেই 80টি অত্যাধুনিক যুদ্ধবিমান আকাশে উঠতে পারে যে কোনো মুহূর্তে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আরও প্রায় 150টি যুদ্ধবিমান মোতায়েন অবস্থায় আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডজন ডজন ইউনিট স্থাপন করা হয়েছে। আগে থেকেই যে 50,000 সেনা সদস্য মধ্যপ্রাচ্যে ছিল, তার ওপর নতুন করে আরও 40,000 সেনা পাঠানো হয়েছে। মানে প্রায় 90,000 আমেরিকান সৈন্য এই মুহূর্তে ইরানের চারপাশে ছড়িয়ে আছে। সবকিছু দেখে মনে হচ্ছিল হামলা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলও তাই ধরে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে মরিয়া। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং তেহরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া, সবকিছুই সাজানো ছিল, মঞ্চ প্রস্তুত ছিল, হামলার কাউন্টডাউন চলছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু তারপর ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা যেটা পুরো পরিস্থিতিকে ঘুরিয়ে দিল। যুক্তরাষ্ট্রের নিজের কংগ্রেস, হ্যাঁ নিজেদের সংসদ, ডোনাল্ড ট্রাম্পের সামনে দেয়াল হয়ে দাঁড়ালো। 1973 সালের ওয়্যার পাওয়ার্স রেজলিউশনের কথা মনে করিয়ে দিল কংগ্রেস। এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্তে সর্বোচ্চ 48 ঘন্টার জন্য সামরিক অভিযান পরিচালনা করতে পারেন। কিন্তু এরপরেই তাকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে যদি কংগ্রেস সেই দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার অনুমোদন না দেয় এবং এই অনিশ্চয়তা 30 দিন পর্যন্ত চলতে থাকে, তাহলে আইন অনুসারে সকল সৈন্য ফিরিয়ে আনতে বাধ্য প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে 48 ঘন্টায় কি কাজ শেষ করা সম্ভব? একদম অসম্ভব। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, তাদের মাটিতে একটি গুলিও যদি এসে পড়ে, সেটাকে তারা পূর্ণমাত্রার আগ্রাসন হিসেবে বিবেচনা করবে এবং তাদের সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে পাল্টা জবাব দেবে। শুধু ইরানের মাটি থেকে নয়, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাঁটি আছে, যত স্বার্থ কেন্দ্র আছে, সবকিছুতে একযোগে আঘাত হানবে তেহরান এবং তার মিত্ররা। তার মানে দাঁড়াচ্ছে, এই যুদ্ধ কোনোভাবেই সীমিত থাকবে না, এটা ছড়িয়ে পড়বে, এটা দীর্ঘমেয়াদী হবে। আর ঠিক সেই জায়গাতেই কংগ্রেসের অনুমোদন লাগবে। কংগ্রেসের অনুমোদন পাওয়াটা কি সহজ? মোটেই না। প্রেসিডেন্টকে প্রথমে কংগ্রেসের সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে কেন ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, কেন এই হামলা অপরিহার্য। এই ধরনের ইস্যু যখন কংগ্রেসের ফ্লোরে যায়, তখন সেখানে সপ্তাহের পর সপ্তাহ ধরে বিতর্ক চলে, শুনানি হয় এবং শেষ পর্যন্ত ভোটাভুটি পর্যন্ত গড়ায়।
তবে একটা কথা সত্য, কংগ্রেস যদি একবার সবুজ সংকেত দেয় তাহলে এই যুদ্ধ 10 বছর 20 বছর চললেও কোনো আইনি বাধা থাকে না। ঠিক যেমনটা হয়েছিল ভিয়েতনামে, ঠিক যেমনটা হয়েছিল আফগানিস্তান এবং ইরাকে। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের গলায় ইরান একটা কাঁটার মতো বিঁধে আছে। গিলতেও পারছে না, উগরে দিতেও পারছে না। হামলা করলে যে পরিমাণ জবাব আসবে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সামরিক কাঠামোর ওপর ভয়াবহ চাপ তৈরি করবে। আর হামলা না করলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের যে মুকুট আছে সেটা ধীরে ধীরে মাটিতে পড়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো একে একে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বেরিয়ে যাবে। আর এই পুরো সমীকরণে সবচেয়ে ভয়ঙ্কর যে খেলোয়াড় নীরবে তার গুটি সাজাচ্ছে সেটা হলো চীন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশল ছিল নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়ে প্রতিপক্ষকে যুদ্ধের ফাঁদে ফেলে দেওয়া। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে তারা এভাবেই ফাঁসিয়েছিল 1980-র দশকে। ইউক্রেনে রাশিয়াকে একইভাবে আটকে দিয়েছিল। তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনকেও এই একই ফাঁদে ফেলার চেষ্টা চলছে বহুদিন ধরে, কিন্তু বেইজিং সেই ফাঁদে পা দেয়নি। ধৈর্যের সাথে নিজের অর্থনীতিকে মজবুত করেছে, সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা আজ ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। এখন যদি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধ ভিয়েতনামের মতো 10 থেকে 15 বছর টানাটানি হয়, তাহলে কি হবে? চীন নির্বিঘ্নে এগিয়ে যাবে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে, বিশ্বের নেতৃত্বের আসন থেকে পিছলে পড়বে আমেরিকা। কারণ যুদ্ধ শুধু জেতা বা হারার হিসাব নয়, যুদ্ধ চালিয়ে যাওয়াটাই সবচেয়ে ব্যয়বহুল কাজ পৃথিবীতে। আর চীন ঠিক এই মুহূর্তে কতটা এগিয়ে গেছে সেটার একটা ছোট্ট চিত্র দিলে হয়তো পরিস্থিতির গভীরতা বোঝা যাবে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় $16 বিলিয়ন খরচ করেও যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে হাইপারসনিক মিসাইল মোতায়েন করতে পারেনি। চীন সেখানে মাত্র $1 লক্ষ ব্যয়ে হাইপারসনিক মিসাইল তৈরি করে মোতায়েন করে ফেলেছে, যার রেঞ্জ 1500 থেকে 2000 কিলোমিটার। খরচের এই তফাৎটা একবার ভেবে দেখুন। একদিকে কোটি কোটি ডলার খরচ করেও ফলাফল শূন্য, অন্যদিকে সামান্য খরচে মারাত্মক সক্ষমতা। এটাই আজকের বাস্তবতা। পারমাণবিক সাবমেরিনের ক্ষেত্রেও একই চিত্র। 2021 থেকে 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্র তৈরি করতে পেরেছে মাত্র 6টি পারমাণবিক সাবমেরিন। একই সময়ে চীন তৈরি করেছে 10টি, প্রায় 40% বেশি। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র 3 থেকে 4টির বেশি নতুন পারমাণবিক সাবমেরিন বানাতে পারবে না। সেখানে চীন বানাবে কমপক্ষে 12 থেকে 15টি। এগুলো শুধু পারমাণবিক চালিত নয়, পারমাণবিক অস্ত্রেও সজ্জিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সাবমেরিনের সংখ্যা প্রায় 70টির কাছাকাছি এবং সবগুলোই পারমাণবিক। চীনের আছে 46টি। এই ব্যবধান এখন বিদ্যমান ঠিকই, তবে যে গতিতে চীন এই ব্যবধান কমিয়ে আনছে তা দেখে পেন্টাগনের করিডোরে উদ্বেগ বাড়ছে। চীনের নতুন প্রজন্মের সাবমেরিনগুলো অত্যন্ত কম শব্দে চলতে পারে, পানির গভীরে লুকিয়ে থেকে পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে। এটা যুক্তরাষ্ট্রের জন্য রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো তথ্য। তাহলে সামগ্রিকভাবে চিত্রটা কি দাঁড়াচ্ছে? একদিকে ইরান হরমুজ প্রণালীতে তার প্রতিরক্ষা দেয়ালকে আরও শক্তিশালী করে তুলেছে সস্তা কিন্তু মারাত্মক কার্যকর মিসাইল বোর্ড দিয়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে শক্তিশালী নৌ সম্পদের একটা বড় অংশ ইরানের গোরদোরায় জড়ো করেছে। দুই পক্ষই প্রস্তুত, দুই পক্ষের আঙ্গুলেই ট্রিগার। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, যে বলছে এত সহজে এই আগুন জ্বালানো যাবে না। তার পেছনে দাঁড়িয়ে আছে চীন, যে চুপচাপ হাসছে এবং অপেক্ষা করছে আমেরিকা কবে নিজের পায়ে নিচে কুড়াল মারবে। এই পুরো পরিস্থিতি এখন একটা টাইম বোমার মতো। কখন বিস্ফোরণ হবে কেউ জানে না, কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। হরমুজ প্রণালীর ঢেউয়ের নিচে এই মুহূর্তে যে উত্তেজনা লুকিয়ে আছে তা যদি একবার বিস্ফোরিত হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব কেঁপে উঠবে। আর সেই কম্পনের ধাক্কা এসে লাগবে আমাদের প্রতিটি ঘরের জ্বালানি তেলের দামে, খাদ্যের দামে এবং জীবনযাত্রার প্রতিটি স্তরে। প্রশ্ন একটাই, এই টাইম বোমার সুতো কে কাটবে? ট্রাম্প না তেহরান? নাকি শেষ পর্যন্ত সময়ই সব উত্তর দিয়ে দেবে?